নমস্কার, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। 2018 সালে তৃণমূল তাকে বহিষ্কার করেছিল নাকি তৃণমূল ছেড়েছিলেন সেটা এখন আলোচ্য বিষয় নয়। আমাদের সঙ্গে যে নিশীথ প্রামাণিক রয়েছেন, তিনি গত লোকসভা ভোটের আগে পর্যন্ত অমিত শাহের ডেপুটি ছিলেন এবং কিছুটা অপ্রত্যাশিতভাবে 2024 সালে তিনি লোকসভা ভোটে হেরে যান এবং তারপরে তিনি যদিও আদালতের সম্মুখীন হয়েছিলেন। এখন কোচবিহারে তাকে মাঝে মধ্যেই আক্রান্ত হতে হচ্ছে এবং তিনি কোনো ক্রমে ভাগ্যে বেঁচে যাচ্ছেন। নিশীথদা, আপনাকে নবান্ন নিমন্ত্রণে স্বাগত। নমস্কার। আচ্ছা, বিষয়টা কি বলুন তো? মাঝে মধ্যে আপনার উপরে পচা ডিম, ঢিল, বাঁশ, লাঠি এগুলো পড়ছে, কিছু কি ব্যাপার? দেখুন, একটা কথা বলবো যে রাজনৈতিক ক্ষমতাকে কক্ষিগত করবার জন্য যখন সাংগঠনিক দিক থেকে কোনো রাজনৈতিক দল পেরে ওঠে না, সেই সময় তারা কিন্তু আক্রমণকে পন্থা করে নেয়। এবং কুচবিহারের রাজনৈতিক ইতিহাস যদি আপনারা দেখেন, একটা সময় বামফ্রন্ট জমানাতে আমরা রোজই সেখান থেকে কিন্তু ফরওয়ার্ড ব্লক আর সিপিএমের সংঘর্ষের কথা সেখান থেকে উঠে আসতো। বহু লোক প্রাণ হারিয়েছে এবং সেই সময় যারা নেতৃত্ব দিতেন তাদের মধ্যে যারা অন্যতম নেতৃত্ব, তারা এখন কুচবিহার জেলা থেকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের প্রথম উত্তরবঙ্গের যে শহীদ রতন বর্মন, সেই মামলায় যে প্রধান অভিযুক্ত, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এখন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। সিপিএম ফরওয়ার্ড ব্লকের সময়ে যে পঞ্চশহীদ হত্যাকাণ্ড আপনারা জানেন, যে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে দিনহাটা শহরে এসডিও অফিসকে ঘেরাওকে কেন্দ্র করে সেখানে ফরওয়ার্ড ব্লকের 5 জন শহীদ হয়েছিল, পুলিশ গুলি চালিয়েছিল। সেটার নেতৃত্ব কে দিচ্ছিলেন তার নামও আপনারা খুব ভালো করে জানেন। সেই নেতা আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তো স্বাভাবিকভাবেই বুঝতে হবে, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, যারা মানুষ মেরে নেতা হয়, সেই নেতাদের হাতে যখন ক্ষমতা থাকবে, সেই নেতারা কিভাবে তার অনুগামীদেরকে পরিচালনা করবে, এটা কিন্তু আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। এবং আমি আপনাকে আমন্ত্রণ করব, আসুন কোচবিহারে। এত আক্রমণ সত্ত্বেও আমরা কর্মীদের পাশে দাঁড়িয়েছি, এখনও প্রত্যেকটা কর্মীর পাশে আমরা সব সময় যাই। এবং আসুন, আপনি দেখবেন যে সেই যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের দ্বারা কিভাবে আক্রমণ সংগঠিত হয় এবং সেই আক্রমণ চোখ রাঙানিকে উপেক্ষা করেও কি করে আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে মানুষকে সেবা দিয়ে চলেছি এবং মানুষের পাশে থাকছি। কিন্তু বলছেন পাশে আছেন, আপনারা তো রাজ্যের বিরোধী দলনেতাকেই রক্ষা করতে পারছেন না, তিনিও প্রাণে মেরে ফেলার অভিযোগ করছেন। দেখুন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু অপ্রতিরোধ। যদি কেউ ভাবে যে চোখ রাঙিয়ে শুভেন্দু অধিকারীকে ভয় দেখানো যাবে, তারা ভুল ভাবছে। যদি কেউ ভাবে যে ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে, কালো পতাকা দেখিয়ে শুভেন্দু অধিকারীকে তার যে চলার পথ সেখান থেকে সরাতে পারবে, ডাইভার্ট করতে পারবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। একটা কথা পরিষ্কার স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সামান্য নেত্রী থেকে ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত করেছে এই শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী জানে নিজের যে কর্মক্ষমতা তার উপর যেমন বিশ্বাস রাখে, ঠিক একই রকমভাবে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর প্রতি সেই বিশ্বাস রাখে। তাই তো আজকে শুভেন্দু অধিকারী জননেতা। জননেতা কেউ একদিনে হয় না, এমনি এমনি হয় না। জনগণের ভালোবাসা, জনগণের আশীর্বাদ এবং জনগণের উদার সমর্থন ছাড়া কেউ কখনো এত বড় জননেতা হতে পারে না। তাই যেভাবে প্রতিরোধ করবার চেষ্টা হয়েছিল, কোনো বাধাকেই শুভেন্দুবাবু বাধা মনে করেনি। তিনি যে কাজে গিয়েছিলেন সেই কাজ তিনি সম্পন্ন করেছেন এবং ফিরে এসেছেন। এবং নিশ্চিতভাবে বলতে পারি যে এই আক্রমণ শুধু প্রতিবাদ দেখাবার আক্রমণ নয়। প্রতিবাদের অনেক ভাষা থাকতে পারে। কালো পতাকা দেখিয়ে দূর থেকে প্রতিবাদ করা যেতে পারে। বোতল থেকে জলের বদলে পেট্রোল ঢেলে দেওয়া, গাড়ির বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে দেওয়া, তাহলে কতখানি একেবারে যেটাকে বলা যায় যে
প্রাণপণ চেষ্টা শুভেন্দুবাবুকে আক্রমণ করবার বা মেরে ফেলবার। দর্শক বন্ধুরা, নিশীথ প্রামাণিক জননেতা বলছেন, আমরা একটু অ্যাড করব, আমরা মনে করি শুভেন্দু অধিকারী একজন স্টেটসম্যান। সেই স্টেটসম্যানকে খুন করার চেষ্টা নিয়ে কথা বলছেন, তারপরে তো আমরা দেখলাম আপনি আবার আক্রান্ত হলেন। মানে কি বার্তা যাবে গোটা রাজ্যে? দেখুন, রাজনৈতিকভাবে যখন কেউ লড়াইয়ে পেরে ওঠে না, যখন রাজনৈতিকভাবে লড়াই করবার জন্য যে সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলে, সেই সময় কিন্তু এইভাবে দাঁত নখ বেরিয়ে আসে, আসল রূপটা বেরিয়ে আসে। এবং আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলেছি যে যে নেতার ভাবনাতেই রয়েছে ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি, যে নেতার ভাবনাতেই রয়েছে ডিস্ট্রাকটিভ মেন্টালিটি, সেই নেতা কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে পারে বা কতটা সুচতুরভাবে একেবারে পরিচ্ছন্ন রাজনীতি করতে পারে, সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধা থেকে যায়। তো স্বাভাবিকভাবেই কুচবিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গুন্ডা বদমাশের যে সংগঠনে সেখানে ভরে উঠেছে। আজকে যারা সমাজ বিরোধী, তারা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা। নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। কিছুদিন আগে ডাউয়াগুড়ি বলে একটি গ্রাম পঞ্চায়েত আছে, সেখানকার যে প্রধান, তার ছেলে নিজেদের রাজনৈতিক সংঘর্ষে সেখানে তার প্রাণ হারাতে হয়েছে। একটা কচি ছেলে, কম বয়সে, তাকে চলে যেতে হয়েছে। একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল কংগ্রেস নিজেরাই জর্জরিত। সেখানে দাঁড়িয়ে তারা পরিষ্কার বুঝতে পারছে যে 2026-এর যে এই লড়াইটা তাদের জন্য অনেক কঠিন হতে চলেছে। এবং 24-এ যেভাবে কারচুপি করে, ভোট লুট করে যেভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে, কুচবিহারের লোক মেনে নেয়নি। এবং এই নির্বাচনের ফল প্রকাশের পর বহু লোক তারা সেই শোক থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। আমরা যদিও স্পোর্টিং ওয়েতে সব কিছুকে দেখি। এবং এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে নির্বাচনে জিত হার, আজকে আমি মনে করি নির্বাচনে জয় পরাজয় এটা একটা পার্ট অফ পলিটিক্স, এটা নির্বাচন, পার্ট অফ নির্বাচন, এবং এটা হতেই পারে। তো সেই নির্বাচনে ক্ষমতায় আসীন থেকে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে থাকা, সেটা যেমন একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, আবার যখন কোনো সরকারি দায়িত্ব নেই, ক্ষমতা নেই, সেই সময়েও মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের সেবায় নিয়োজিত থাকা, আমি মনে করি এটা একটা আসল রাজনৈতিক নেতা বা যে দায়িত্বশীল নেতা, তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। নিশ্চিত আপনি এখন শুধু কোচবিহারের নেতা নন, আপনাকে আমরা দক্ষিণবঙ্গেও দেখি, আমরা সন্দেশখালিতে দেখেছি, কলকাতার বিভিন্ন কর্মসূচিতে। আমার একটা জিনিস জানার খুব ইচ্ছে যে আপনাদের মতো অনেকের বস অমিত শাহ, তিনি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে ঘোষণা করেছিলেন যে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, তখন তৃণমূলের যে দুষ্কৃতীরা এখন দাপিয়ে বেড়াচ্ছে, মাটি খুঁড়ে কবর থেকে তুলে আনা হবে তাদেরকে। তো সেটা ওই এক লাইন উনি বলে দিয়েছেন। এবারে এর ব্যাখ্যাটা কি? মানে আপনারা কিভাবে, যেটা শুভেন্দুবাবু বলছেন বদলাও হবে, বদলও হবে। দেখুন, অমিত শাহজি এমন একজন ব্যক্তি, যেমন বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি কখনো ফেরত আসে না, ঠিক একই রকমভাবে অমিত শাহজি যে বক্তব্য দেন এবং যে প্রতিশ্রুতি দেন, সেটা কখনো বিপরীত হয় না। অর্থাৎ সেটা যেভাবেই হোক না কেন, তিনি যে প্রতিজ্ঞা করেন, সেই প্রতিজ্ঞাকে তিনি সম্পন্ন মানে করেন। প্রত্যেকটা মার আপনারা মনে রাখবেন। দেখুন, প্রত্যেকটা হিসেব আমরা তো বলছি যে, বলে না কড়ায় গন্ডায় না, প্রত্যেকটা হিসেব আমরা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কারণ যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, এটাকে সহ্য করা যায় না। গ্রামে গঞ্জে যেভাবে এক্সটর্শন হচ্ছে, যেভাবে মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, যেভাবে কাটমানি নেওয়া হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না। আজকে সম্পূর্ণভাবে চোর গুন্ডাদের হাতে রাজ্য চলে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে কিছুদিন আগে অনুব্রত মণ্ডল পেরোলে থেকেও তিনি পুলিশকে কিভাবে অপমানিত করেছেন, তবুও আজকে পুলিশ প্রশাসন তারা তৃণমূলের হয়েই কাজ করছে। এর থেকে বোঝা যায় সম্পূর্ণভাবে লাজ লজ্জা পরিত্যাগ করে একেবারে কমপ্লিট দলদাসে পরিণত হয়ে গেছে। এইভাবে একটা প্রদেশ, একটা স্টেট চলতে পারে না। এর ইমিডিয়েট পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। দিল্লিতে মানে কেন্দ্রীয় সরকারে আপনি অন্যতম কনিষ্ঠ মন্ত্রী ছিলেন, 35 বছর বয়সে আপনি মন্ত্রী হয়েছিলেন, গোটা দেশ অবাক হয়ে গেছিল। হোম মিনিস্ট্রির মতো মিনিস্ট্রি পেয়েছিলেন আপনি, ডেপুটি যদিও, কিন্তু তারপরেও আপনি বদমাশদের ঠান্ডা করতে পারলেন না। দেখুন, আমরা সবসময়
কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল আছে তাকে সম্মান করি এবং স্টেট সেন্টার রিলেশনশিপকে আমরা সবসময় মান্যতা দিতে চাই। এবং এই ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দেওয়া, সম্মান করা, আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। এবং যে কারণেই, যেহেতু ল অ্যান্ড অর্ডার এটা স্টেটের একটা বিষয়, আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না। তবে এতটুকু বলবো যে প্রাণপণ চেষ্টা করেছি পুরো বর্ডারকে সিকিউর করবার। যেভাবে আপনারা এর আগে দেখেছেন যে 2017, 18, 2014 আগে যেভাবে ক্যাটল স্মাগলিং হতো বর্ডারগুলোতে, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্ডার ইনফিল্ট্রেশন আমরা বহুভাবে আমরা চেষ্টা করছি, বিভিন্ন রকমের আধুনিক যে সিস্টেম সেগুলোকে আমরা ব্যবহার করবার ব্যবস্থা করেছি। ড্রোন থেকে শুরু করে বিভিন্ন সার্ভুলেন্স সিস্টেম আমরা বর্ডারকে সুরক্ষিত রাখবার জন্য ব্যবহার করেছি। ইন্টারনাল সিকিউরিটিকে আরও বেশি স্ট্রং, আরও বেশি মজবুত, সেটা কোস্টাল সিকিউরিটি হোক বা সেটা ল্যান্ড পোর্টের সিকিউরিটি হোক, সেটাকে অনেক বেশি মজবুত। ইন্দো তিব্বতিয়ান করিডোরকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। অরুণাচল প্রদেশ বলুন, সেখানে আমরা একেবারে চায়না তাদের সাইডে, তারা যেভাবে সেখানে টাউনশিপ তারা ডেভেলপ করছে, ঠিক একইভাবে আমরা ভাইব্রেন্ট ভিলেজের ডেভেলপমেন্ট করেছি। তো এক কথায় শুধু বাংলা জুড়ে নয়, হয়তো খুব কম বয়সে হতে পারে, 35 বছর বয়সে, কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বড় ছিল। টোটাল বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে দেখতে হতো এবং ইন্টারনাল সিকিউরিটিকে দেখতে হতো। তো সেই সময় দাঁড়িয়ে পুরো ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখতে হতো, কখনো মুম্বাই কোস্টাল সেক্টর, তো কখনো ইন্দো পাকিস্তান বর্ডার, কখনো ইন্দো তিব্বত বর্ডার, তো কখনো আবার গিয়ে ইন্দো মণিপুর বর্ডার। তো পুরো যে বর্ডার লাইনটা রয়েছে, পুরো দেশের যে সুরক্ষা ব্যবস্থাটা রয়েছে, সেটার উপরে সবসময় ফোকাস থাকতো। তো স্বাভাবিকভাবেই বাংলার ল অ্যান্ড অর্ডার নিয়ে যদি আমরা কখনো কাজ করবার সুযোগ পাই, এবং বাংলায় যদি কেন বলছি, নিশ্চিতভাবে আমরা 2026-এ সরকার বানাতে চলছি। আপনারা দেখবেন যে যোগীজি ক্ষমতা এসে উত্তরপ্রদেশে যত তাড়াতাড়ি তার সেখানকার যে একেবারে গুন্ডাদেরকে ঠান্ডা করেছিল, গুন্ডাদেরকে ঠান্ডা করেছিল, তার কাছ থেকেই আশীর্বাদ নিয়ে, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে, বাংলার জনতার আশীর্বাদ নিয়ে, তার আগে আমরা বাংলার যারা গুন্ডা রয়েছে, মস্তান রয়েছে, যারা মানুষের উপর অত্যাচার করে, এক্সটর্শন করে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবে। এই যে দিল্লিতে একটা বিল পেশ হলো, পাসও হয়ে যাবে, আশা করি আইন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী, এবং গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এসে দমদমে যা বলে গেলেন, সেটা আমরা মনে করছি যে এটা অপারেশন কারা বা অপারেশন কারাবাস এই ধরনের যদি বলা যায়, সেটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তো সেখানে কি কোনো, আপনি কোচবিহার বা গোটা রাজ্যের কিছু তালিকা বা এই ধরনের মানুষ এক্সপেক্ট করতে পারে যে খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের এই কারাবাস? দেখুন, দুষ্কৃতীদের কারাবাসের তালিকা করবার কিছু নেই, দুষ্কৃতীরা অলরেডি কারাতে রয়েছে, এবং যারা অপরাধ করেছে, যারা চুরি করেছে, তারা জানে যে সময় আর নেই, খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। তো যারা আজকে ভয় পাচ্ছে, কেন এই ভয়? কোথাও চাকরি চুরি থেকে ভয় নয় তো, কোথাও গিয়ে কয়লা চুরি থেকে ভয় নয় তো, ভয়টা কিসের? কেন এত ভয়? আজকে যদি যারা গভর্নমেন্ট চালাচ্ছে, সরকারে থাকছে, আজকে একটা সরকারি কর্মচারী কেরানি, তার যদি কারাবাস হয় তাহলে তাকে রিজাইন দিতে হয় সাময়িকভাবে। তো কেন যারা সরকারি পদে থাকবে, এত উচ্চ আসনে থাকবে, মানুষ যাদেরকে বিশ্বাস করে পাঠাবে, তারা যখন কারারুদ্ধ অবস্থায় থাকবে, নিশ্চিতভাবে সাময়িকভাবে তার রিজাইন দেওয়া উচিত। এটা নয়, এমন নয় যে পার্মানেন্ট। পরবর্তী সময় সে নির্দোষ হলে পরে রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতির হস্তক্ষেপে আবার পুনর্বহাল হতে পারে। তো স্বাভাবিকভাবেই এই যে নিয়ম আমরা দেখেছি, আমি তো সত্যি, আমি এটা গর্ব করে বলতে পারি, এমন একজন মানুষ, এমন একজন নেতা, এমন একজন মন্ত্রীর সঙ্গে কাজ করেছে, মাননীয় অমিত শাহজি, যার আদর্শ সত্যি অনুপ্রাণিত করে। আজকে গুজরাটে যখন তিনি অভিযুক্ত হয়েছিলেন, যদিও পরবর্তীতে সেই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলে প্রমাণিত হয়, সেই অভিযোগের সময় যখন তিনি
কারারুদ্ধ হয়েছিলেন, তিনি যখন অ্যারেস্ট হয়েছিলেন, তিনি কিন্তু 1 মিনিট ভাবতে দেরি করেননি নিজের রেজিগনেশন দেবার জন্য। শেখবার বিষয় আছে, কংগ্রেসের শেখবার বিষয় আছে, তৃণমূল কংগ্রেসকে শেখবার বিষয় আছে। প্রত্যেকটা নেতার, যারা দেশের জন্য কাজ করছে, যারা এত লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি, তাদের এই রেসপন্সিবিলিটি, তাদের এই আত্মসম্মান এবং তাদের মধ্যে এটা তৈরি হবার দরকার রয়েছে যে কোনোভাবে যদি প্রিজনাইজড হই তাহলে পরে সেখানে রেজিগনেশন দিতে হবে। এতে লজ্জার কি আছে, ভয়ের কি আছে? আমি তো ভয়ের কিছু দেখছি না এখানে। একদমই। আমরা ছোটবেলায় মানে কৈশোরে একটা মেগা সিরিয়াল দেখতাম যে কেউ কি সাস ভি কভি বহুথি। শুভেন্দু অধিকারী বেরিয়ে এলেন, আপনি বেরিয়ে এলেন, তারপরে এই কারণেই কি তৃণমূলের এত রাগ, যখন তখন আক্রান্ত হতে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসে থেকে যারা দাসত্ব করবে তারা তৃণমূল কংগ্রেসের বড় নেতা হতে পারবে। আমরা কখনোই সেই দাসত্ব মেনে নিইনি। শুভেন্দুবাবু তো একজন জননেতা, তার তো প্রশ্নই ওঠে না। এবং তিনি যখন এসছেন, বলা যায় যে তৃণমূল কংগ্রেসটার অর্ধেক ভালো লোকগুলোকে নিয়ে চলে এসেছিলেন। নিশ্চিতভাবে নির্বাচনে জয় পরাজয় রয়েছে, তবে 3 থেকে 77 এটা কিন্তু বাংলার কাছে কম বড় জয় নয়। গতবার 77 হয়েছি, নিশ্চিতভাবে এবার আরও ভালো ফল হবে এবং রাজ্যে আমরা ক্ষমতায় আসব। তবে এতটুকুই বলবো যে তৃণমূল কংগ্রেসে যারা ভালো লোক আছে, এখনও কিছু ভালো লোক আছে, কিন্তু তারা ভালো জায়গায় পৌঁছতে পারেনি, কেননা তারা ভালো লোক। যারা তৃণমূল কংগ্রেসের দাসত্ব মেনে নিয়েছে, অন্যায় দেখেও চোখ বন্ধ করে সেটাকে প্রশ্রয় করেছে, যাদেরকে দিয়ে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অন্যায়গুলো করায়, তারা তৃণমূল কংগ্রেসের বড় নেতা। তৃণমূল কংগ্রেসের ভালো লোক, ভালো নেতা, পুরনো লোক এখনো পর্যন্ত ব্রাত্য হয়েই বসে আছে, তাকে চিরদিন সেভাবেই থাকতে হবে। আচ্ছা, আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি পডকাস্টের। সেটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারে হয়ে গেল, 65 লক্ষ নাম বাতিল হয়ে গেল, এবং তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছে আলোড়ন পড়ে গেছে, ভয়ে কাঁপছে, পা থরথর করে কাঁপছে। তারা বলছে এটা আমরা হতে দেবো না, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব, কোনোভাবেই হতে দেবো না। কি মনে হয় বলুন তো? দেখুন, আমি দেখেছি, আমি বেশ কয়েকটি বুথে, আমার নিজের বুথে, আমার পাশের বুথে আমি দেখেছি, অনেক চেষ্টা করেছি, দেখেছি যে 15 বছর থেকে একজন মৃত ব্যক্তি, স্বামী স্ত্রী, প্রত্যেকবার তার ভুতুরে ভোট কেউ এসে দিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পরেও 15 বছর ধরে সেই নাম বাদ পড়েনি। আমি হলপ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার বুথেও এমন 50টি লোকের নাম রয়েছে যারা নিজেদের স্থায়ী ঠিকানা পরিবর্তন করে চলে গেছে, অথবা যারা 5 বছর, 10 বছর, 15 বছর আগে যারা পরলোক গমন করেছে, অথবা বৈবাহিক সূত্রে যারা স্থান পরিবর্তন করেছে। তো স্বাভাবিকভাবে ভাবুন না, ইনফিল্ট্রেশনের কথা একটা তো প্রশ্ন রয়েছে, সেটা ঠিক আছে, পরে দেখা যাবে। রোহিঙ্গাদের প্রশ্নটাকে আমি এক সাইডে রেখেই বলছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে শুধুমাত্র সাধারণ ভোটারদের যদি কথা বলি, প্রত্যেকটা বুথে 50 থেকে 100টা ভুয়ো ভোট রয়েছে, আর এই ভুয়ো ভোট সবসময় শাসক দলের পক্ষেই যায়। তো স্বাভাবিকভাবেই এই যে 50 বা 100টা ভোট, আমি গড়ে 50টা করেও যদি ধরি, আমাদের পুরো পশ্চিমবঙ্গে 80,000 বুথ রয়েছে, বাড়বে আরো 94,000 হয়ে যাবে, 94,000 হয়ে যাবে। তাহলে ধরেই নিতে হবে যে প্রায় 50 লক্ষ ভোট এখান থেকে বাতিল হবে, যেটা জেনুইন ভুয়ো ভোট। এমন কিছু বিধানসভা রয়েছে যেখানে আমরা হয়তো 1,500 ভোটে হেরেছি, কিন্তু সেখানে গিয়ে যদি ভালো করে লক্ষ্য করা যায়, আমরা দেখব যে সেখানে মৃত ভোটারের সংখ্যা 12,000। তো স্বাভাবিকভাবেই এই এসআইআর হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। এই কারণেই প্রয়োজন রয়েছে, ভোটার তালিকা সংশোধন এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এই দুটো কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কারণ মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, তারা নিশ্চিতভাবে তাদের একটা মতামত প্রকাশ করছে, কিন্তু এই যে ভোটার, এই যে ভুয়ো ভোটার, এদের থাকবার কারণে তাদের সেই মতটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যে কারণেই আমার মনে হয় এসআইআর এটা বাংলার ক্ষেত্রে হওয়া বিশেষ প্রয়োজন, বাংলার জন্য প্রয়োজন। দর্শক বন্ধুরা, দুটো বই উদ্বোধন হয়েছে খানিকক্ষণ আগে, একটা কোচবিহার নিয়ে এবং একটা ওয়াক নিয়ে। একদম এই বই উদ্বোধন করেই নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে কথা বললেন। খালি একদম শেষ করার আগে
তার মুখ থেকে সরাসরি জেনে নেব এই দুটো বইতে আছেটা কি এবং এর অনুপ্রেরণা কি, কেন লিখতে গেলেন হঠাৎ করে এত মোটা মোটা দুটো বই? দেখুন, কোনোদিন আমি লেখক হব বা লিখে ফেলবো সেটা ভাবিনি, কিন্তু আমার মনে হলো যে কুচবিহার আমার প্রাণের জায়গা, আমার জন্মস্থান। কুচবিহার সম্বন্ধে অনেকেরই অনেক কিছু অজানা রয়েছে। কুচবিহারের সংস্কৃতি, কুচবিহার পলিটিক্যাল সিনারিও, কুচবিহারের ঐতিহাসিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে একটা বেসিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি। কুচবিহারের ইন্ডিজিনাস ফুড, কুচবিহারের ভাষা, এমনকি কুচবিহারের যে সংস্কৃতি রয়েছে সেই সম্বন্ধিত পুরো তথ্য এখানে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি ওয়াকফ একটা, আপনারা জানেন, বিভিন্ন চর্চার বিষয়। একেবারেই কয়েকদিন আগে ওয়াকফ বিল এসেছিল। তো আমার মনে হয়েছিল যে বেশিরভাগ এখনকার যারা যুব সমাজ তারা ওয়াকফ সম্বন্ধে অবগত নয়, বিষয়টা কি, অনেককে ভুল বোঝানো হয়। তো স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের পরিপ্রেক্ষিতে কোন কোন দেশে কীভাবে এই ওয়াকফকে নেওয়া হয়েছে এবং ভারতবর্ষে কী অবস্থা আছে, কোন কোন রাজনৈতিক নেতা কখন কি বলেছে কোট আনকোট, সব মিলিয়ে পার্লামেন্টারি ডিসকাশনের একটা পার্টও কিন্তু এখানে একাডেমিক নলেজের জন্য খুবই ভালো। তো এই দুটো বই একেবারেই মানুষের জন্য উৎসর্গ করেছে, নিশ্চিতভাবে ভালো লাগে। ওকে, 2026-এর যে রাজনৈতিক মহাযুদ্ধ হতে চলেছে তার জন্য আগাম শুভেচ্ছা জানাই। আপনার জীবন আরও সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।